ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজকে আমি ডিসকাস করব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সম্বন্ধে। ফার্স্টে আমাদের জানতে হবে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের রিকোয়ারমেন্ট কেন আসলো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফেলিওর কোথায়। দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলছে, সাপোজ ধরো একটা এনার্জি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আরেকটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এটা একটা এনার্জি, এটা আরেকটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, বাট এটা কোন ডাইরেকশানে ট্রান্সফার হয়, যে এটা ফার্স্ট এনার্জিটা সেকেন্ড দিকে যাচ্ছে কি সেকেন্ড ডেটটা ফার্স্ট দিকে যাচ্ছে, সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেখানে বলতে পারে না। ঠিক আছে, মানে যেমন এক্সাম্পল ধরো এটা একটা মেটালিক বার, ঠিক আছে, এটাকে আমি হিটেড করছি। হিটেড করার পর হিট করলাম, হিট দেওয়ার পর ধরো এটা এতে পাত্রে একটা জল আছে। তো এর যখন ধরো একটা সাইড আমি ডুবিয়ে দিচ্ছি, তাহলে ওই সাইড দিয়ে ও হিট লস করবে। তো কোন এনার্জিটা, যে মানে হিট এনার্জিটা কি জলের মধ্যে ট্রান্সফার হবে বা জল থেকে এনার্জি এর মধ্যে ট্রান্সফার হবে, সেটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতে পারে না। ঠিক আছে, সেখানে কিছু সেই জন্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আসছে। ঠিক আছে, মানে এই যে সার্টেন এনার্জি ব্যালেন্সটা কোন দিক, মানে এনার্জিটা কোন দিক থেকে কোন দিকে ট্রান্সফার হবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেটা ব্যাখ্যা করতে পারে। তাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ওই জায়গাটায় ফেলিওর, সেখানে সেই জন্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আসছে। ঠিক আছে, তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স জানতে গেলে আগে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে হিট আর ওয়ার্ক, কোনটা কোন গ্রেডের এনার্জি বা কীভাবে কী হয়। দেখো, ওয়ার্ককে আমরা কী করি, ওয়ার্ককে কমপ্লিটলি হিটে ট্রান্সফার করতে পারি, ওয়ার্ককে কমপ্লিটলি হিটে আমরা ট্রান্সফার করতে পারি। বাট হিটকে কখনোই ওয়ার্ককে কমপ্লিটলি ট্রান্সফার করা যায় না, কারণ হিট কিছু না কিছু অ্যামাউন্ট লস হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটাই ধরো একটা সার্টেন সিস্টেম আছে, ধরো একটা সার্টেন সিস্টেম, ধরো একটা সিস্টেম 1 থেকে 2-তে গেছে, 1 থেকে 2-তে গিয়ে 2-তে যে গেছে এটা হিট ট্রান্সফার করে গেছে, ধরো এটা ওয়ার্ক ট্রান্সফারে গেছে 1 to 2। এবার এই 2 থেকে 1-এ বাই হিট ট্রান্সফারে এ রিটার্ন আসতে পারে, 2 to 1 2 to 1 বাই হিট ট্রান্সফারে রিটার্ন আসতে পারে। কিন্তু যদি কোনো একটা সিস্টেম যদি 1 থেকে 2-তে যায় হিট ট্রান্সফার করে, কিন্তু 2 থেকে 1-এ কখনোই ওয়ার্ক ট্রান্সফার করে রিটার্ন আসতে পারে না। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে ওয়ার্ক ইজ এ হাই গ্রেড এনার্জি অ্যান্ড হিট ইজ লো গ্রেড এনার্জি। সো কমপ্লিটলি কনভার্সন অফ লো গ্রেড এনার্জি ইন্টু হাই গ্রেড এনার্জি ইন এ সাইকেল ইজ ইম্পসিবল। মানে 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 লো গ্রেড এনার্জিকে আমি কখনোই হাই গ্রেডে কনভার্ট করতে পারবো না, মানে বিপরীত দিকে যেটা যাচ্ছে ওটাই কখনোই কনভার্ট করা যায় না। এই জিনিসটাই ফার্স্ট অবজার্ভ করেছিল ফ্রেঞ্চ মিলিটারি ইঞ্জিনিয়ার, ওর নাম হচ্ছে সাদি কার্নট। তো ওর নাম ফ্রেঞ্চ মিলিটারি ইঞ্জিনিয়ার, ওর নাম হচ্ছে সাদি কার্নট। কার্নট মনে হবে, এই কার্নটের নাম অনুসারে এসে গেছে কার্নট সাইকেল। ওকে, তো এবার দেখো, আগে ফার্স্টে জানতে হবে যে সাইকেলিক হিট ইঞ্জিনটা কি। হিট ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস, সাইকেলিক হিট ইঞ্জিন। সাইকেলিক হিট ইঞ্জিন সাইকেলিক হিট ইঞ্জিনটা কি? হিট ইঞ্জিন হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে মানে হিট ইঞ্জিন যেটা হিট এনার্জিকে ইনপুট হিসাবে নিয়ে, মানে ইনপুট হিসাবে নেয়, সেখানে আমরা কোনো না কোনো আউটপুট পাই। ঠিক আছে, সেটাই হচ্ছে যে ইঞ্জিন এই হিট এনার্জিকে মানে ইনপুট নিয়ে যে আউটপুট দেয় আমাদেরকে, তাকে আমরা বলি হিট ইঞ্জিন। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে সিম্পল পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টে কী কী ডিভাইস থাকে? একটা থাকে বয়লার থেকে, তারপরে থাকে টারবাইন, থার্ড পার্ট থাকে কন্ডেন্সার, ফোর্থ পার্ট থাকে পাম্প। কীভাবে ওয়ার্ক করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে কি হয় যে এই বয়লারে কি হয়, ফার্স্টে দেখো যে বয়লারে এটা ফার্স্টে বয়লার থেকে যে র ওয়াটারটাকে পাম্পিং করে এটা হচ্ছে বয়লারে পাঠায়। পাম্প হচ্ছে র ওয়াটারটাকে পাম্পিং করে বয়লারে পাঠায়। বয়লার কি হচ্ছে বাইরে থেকে এটা কি হচ্ছে হিট নেয়, বাইরে থেকে হিট নেয়, Q1 হিট নেয়, হিট নিয়ে যেই ওয়াটারটা গেল ওটাকে এটা স্টিমে কনভার্ট করে, ওই স্টিমটাকে এটা কিছু বয়লার পাঠিয়ে দেয় টারবাইনে। ওই যখনই এটা স্টিমে কনভার্ট হয়ে যায় তো প্রেসার টেম্পারেচার দুটোই ইনক্রিজ হয়। ওই হাই প্রেসার হাই টেম্পারেচার স্টিম এই টারবাইন, এখানে টারবাইনটাই ঘোরে। টারবাইনের সঙ্গে এখানে কী থাকে, জেনারেটর লাগানো থাকে। জেনারেটরের সঙ্গে কী থাকে, টারবাইনের সঙ্গে জেনারেটর শ্যাফট কাপলিং করা থাকে, জেনারেটর আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করে। তারপরে টারবাইনের যে এক্সজস্টটা যায়, তাহলে টারবাইন আমাদেরকে কী দেয়, পজিটিভ পাওয়ার আউটপুট। আর পাম্প কিনে পজিটিভ পাওয়ার ইনপুট, পাম্পে ইনপুট দিতে হয় আর টারবাইন আমাদেরকে আউটপুট দেয়
টারবাইনের পর যে এক্সজস্ট স্টিমটা থাকে ওটা কনভার্ট হয়ে যায় কি হচ্ছে একদম লো প্রেসার টেম্পারেচার স্টিমে কনভার্ট হয়ে যায়। তো ওটাকে আমরা কনডেন্স করে এটাকে জলে কনভার্ট করে নিই, আবার ওই জলটাকে কী করে পাম্পিং করে আবার বয়লারে পাঠাই। এভাবেই সাইকেলটা অপারেট হতে থাকে। যেহেতু এটা একটা সাইকেলের মধ্যে আসছে সেই জন্য এটার নাম হচ্ছে হিট ইঞ্জিন সাইকেল। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখো, এখানে যদি এটা সাইকেলের মধ্যে আছে আমরা লিখতে পারি নেট হিট ইজ ইকাল টু নেট ওয়ার্ক। নেট হিট কি আছে, সামেশন অফ হিট ইজ ইকাল টু সামেশন অফ ওয়ার্ক। তো নেট হিট কি আছে, তাহলে আমি লিখতে পারি Q1 মাইনাস Q2। তো কন্ডেন্সার হিট রিজেক্ট করছে, ঠিক আছে, Q1 মাইনাস Q2। আর টোটাল ওয়ার্ক হচ্ছে নেট ওয়ার্ক হবে WT টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক। ঠিক আছে, তো নেট হিট ইজ ইকাল টু, তাহলে এটা লেখা যায়। এবার হচ্ছে যে কোনো সাইকেলে যখন আমরা এফিসিয়েন্সি করছি, ঠিক আছে, আমি উপরের পাঠে আঁকছি, ড্র করেছি। তো যে কোনো সাইকেলের আমরা যখন সাইকেলিক এফিসিয়েন্সি মেজার করি, এফিসিয়েন্সিকে ইটা দিয়ে ডিনোট করে এফিসিয়েন্সি অফ সাইকেল আমরা কী করি, এফিসিয়েন্সি আউটপুট ডিভাইড বাই ইনপুট। তো আউটপুট কী পেয়েছি আমি, আউটপুট পেয়েছি ডাব্লু নেট। ইনপুট কী দিয়েছি, ইনপুট দিয়েছি Q1। সো ডাব্লু নেট মানে কি, এন লেখা যায় ডাব্লু নেটের জায়গায়। সো Q1 মাইনাস Q2, সো Q1 মাইনাস Q2 বাই Q1। তো এটাকে যদি ডিভাইড করে দিই এটা চলে আসবে 1 মাইনাস Q2 বাই Q1। ঠিক আছে, এটাই হচ্ছে এই হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বা সাইক্লিক এফিসিয়েন্সি এটাকে বলা হয়। ঠিক আছে, তো এরপর হিট রিজার্ভার পড়বো, তারপরে আমি আসছি ওর ডেফিনেশনগুলোতে, সেকেন্ড অফ থার্মোডাইনামিক্সের যে স্টেটমেন্টগুলো আছে ওগুলো। এরপর পড়বো আমরা হিট ইঞ্জিন, হিট এনার্জি রিজার্ভার। এরপর পড়বো এনার্জি রিজার্ভার। এনার্জি রিজার্ভার এনার্জি রিজার্ভার কি, এনার্জি রিজার্ভার হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি রিজার্ভার, আর একটা হচ্ছে আমরা এই করি থার্মাল এনার্জি রিজার্ভার। এখানে আমরা থার্মাল এনার্জি রিজার্ভার সম্বন্ধে জানবো। ঠিক আছে, থার্মাল এনার্জি রিজার্ভার কি, থার্মাল এনার্জি রিজার্ভার হচ্ছে এ লার্জ বডি উইথ ইনফাইনাইট হিট ক্যাপাসিটি। মানে একটা লার্জ বডি আছে, তার হচ্ছে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি, মানে এর মধ্যে ইনফাইনাইট হিট আছে। এবার এই বডি যখনই কোনো একে হিট দেয়, ঠিক আছে, কোনো কাউকে হিট দেয়, কিন্তু মানে ম্যাথমেটিক্যালি কমে, কিন্তু দেখা গেলে মানে এত বড়ই বডিটা ধরে নেওয়া হয় যে এর মধ্যে হিটের কোনো রকম হয় না, হিট কমে যায় না। বা এই যখন হিট এর মধ্যে আসে লার্জ বডি, তখন এর মধ্যে কোনো রকম হিটের মানে হিট বেড়ে যায় না। ঠিক আছে, সেই জন্য এটাকে হচ্ছে লার্জ বডি ইনফাইনাইট হিট ক্যাপাসিটি। এই বডি মনে রাখবে যখন কোনো বডিকে হিট দেবে, তো এটা হচ্ছে সবসময় স্টেডি স্টেট কন্ডিশন, স্টেডি স্টেট কন্ডিশনে হয়। স্টেডি স্টেট কন্ডিশন হয়। তো এগুলো অ্যাকচুয়ালি এগুলো আইডিয়াল প্রসেস, মানে আইডিয়াল হাইপোথেটিক্যাল, এগুলোকে ধরে নেওয়া হয় প্রসেসগুলোকে। এই প্রসেস স্টেডি স্টেট কন্ডিশন একটা নাম হচ্ছে কোয়েসিস্ট্যাটিক প্রসেস। ঠিক আছে, এটা গেল থার্মাল এনার্জি রিজার্ভার। থার্মাল এনার্জি রিজার্ভারের পর ধরো মানে কীরকম আছে, ধরো এটা একটা থার্মাল এনার্জি রিজার্ভার, তো সোর্স বলে এটাকে, সোর্স থেকে আমরা হিট নিলাম Q1 হিট নিয়ে একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা হচ্ছে এখানে ওয়ার্ক করে আমাকে ডাব্লু নেট দিচ্ছে, ডাব্লু নেট দিয়ে এ কিছুটা অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট করছে। তো রিজেক্ট করে যাতে সেটাকে আমরা বলি সিঙ্ক। ধরো এই সোর্সের টেম্পারেচার আমি ধরলাম T1 আর সিঙ্কের টেম্পারেচার ধরলাম T2। সোর্সের টেম্পারেচার ধরো T1 T2। তো সোর্স থেকে যখন হিট নিচ্ছে Q1, তো এটা একটা থার্মাল এনার্জি রিজার্ভার, এটাও একটা থার্মাল এনার্জি রিজার্ভার, দুটোই এটাও থার্মাল এনার্জি রিজার্ভার, এটাও একটা থার্মাল এনার্জি রিজার্ভার, এটাও থার্মাল এনার্জি রিজার্ভার সোর্সিং। তো সোর্স থেকে আমরা যখন হিট নিচ্ছি Q1 নিয়ে এখানে ডাব্লু নেট ওয়ার্ক করছি, তো ওয়ার্ক করার পর কিছুটা অ্যামাউন্ট অফ হিট রিজেক্ট হচ্ছে, সেই সেটা চলে আসে সিঙ্কে। কখনো পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে যে সোর্স থেকে আমরা যখন Q1 হিট নিই, তো সোর্সের টেম্পারেচার কি চেঞ্জ হয়, তো ম্যাথমেটিক্যালি চেঞ্জ হয়, কিন্তু মানে এমনি ধরে নেওয়া হয় কি টেম্পারেচার আইডিয়ালি থাকে, কিন্তু কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এরপর আসছি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল। সেকেন্ড ল এর কেলভিন অ্যান্ড প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল।
সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। এই আগে স্টেটমেন্টটা শুনুন, এটা কি বলেছে। it state that it is impossible for a heat engine to produce net work in a complete cycle if it exchange heat only with the bodies at a single fixed temperature. এটা কি বলছে, ধরো একটা হিট ইঞ্জিন আছে, যেটা এঁকেছিলাম ওটাই আঁকছি আবার। ধরো এটা আছে সোর্স, এর টেম্পারেচার ধরো T1 আছে, এখান থেকে হিট নিল Q1 হিট নিয়ে এর ডাব্লিউ নেট দিল আমাদেরকে, ডাব্লিউ নেট দিয়ে এটা হচ্ছে কিছু না কিছু পরিমাণ হিট রিজেক্ট করে সিঙ্কে, ঠিক আছে। কিন্তু এখানে এটাই কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বলছে যে it is impossible for a heat engine to produce net work in a complete cycle if it exchange heat only with the bodies at a single fixed temperature. মানে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বলছে যে যে কোনো হিট ইঞ্জিন কখনো একটা সোর্স থেকে মানে হিট নিয়ে আমাকে ডাব্লিউ নেট দেবে এই পার্টটাকে জিরো করে, এটা কখনোই পসিবল না। যে মেশিন এটা পসিবল করবে তাকে আমরা বলি PMM2, পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। তাহলে যে ধরো পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি, তো পারপেচুয়াল মোশন অফ মেশিন সেকেন্ড কাইন্ড ইজ such types of machine which continuously supply work with a single fixed temperature. মানে একটা সিঙ্গেল ফিক্সড টেম্পারেচার থেকে হিট নিয়ে আমাদের কন্টিনিউয়াসলি ওয়ার্ক দেওয়া যায়। পরীক্ষা আসে ডাজ ইট পসিবল, তো পারপেচুয়াল মোশন মেশিন কি পসিবল? পারপেচুয়াল মোশন মেশিন পসিবল না, কারণ এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করছে। এটা গেল কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। না হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্টই এক, মানে যদি দেখতে যায় যে সেম ইকুইভ্যালেন্ট দুটো স্টেটমেন্ট, ঠিক আছে। জাস্ট এটা আলাদা আছে, যে একটা আমরা হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করি আর এটা হচ্ছে যে কোনো ডিভাইসের ক্ষেত্রে ইউজ করি। নেক্সট হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এটা কি বলছে? ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ ডিভাইস which operating in a cycle will produce no effect other than transfer of heat from a cooler body to hotter body. তার মানে বলছে কি বলছে যে ধরো একটা যে কোনো ডিভাইস কখনোই হিটকে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে স্পন্টিনিয়াস প্রসেসে নিয়ে যেতে পারবে না। মানে কখনোই হিট হচ্ছে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার থেকে ফ্লো করবে না স্পন্টিনিয়াসলি, ঠিক আছে। যদি আমাদেরকে ফ্লো করতে তাহলে কোনো না কোনো ডিভাইস এক্সট্রা কোনো কিছু মানে ইউজ করতে হবে, কোনো স্পন্টিনিয়াস প্রসেসে হবে না। সেটাই হচ্ছে আমার ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এটা গেল কেলভিন প্লাঙ্ক, গেল ক্লসিয়াস গেল। এবার এই স্টেটমেন্টগুলোকে ইউজ করে কী হচ্ছে, এর যে রেজাল্ট আসছে, এই যে রেজাল্ট আমরা ইউজ করি রেফ্রিজারেটর হিট পাম্প হিসেবে ইউজ করি। দেখো হিট পাম্প আর রেফ্রিজারেটর কি, আমি এর জাস্ট বুঝিয়ে দিচ্ছি লিটল বিট কীভাবে কাজ করে একটা রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কি? রেফ্রিজারেটর হচ্ছে একটা ডিভাইস যেটা বডির টেম্পারেচারটাকে সারাউন্ডিংয়ের থেকে কম রাখে। তো এটা কীভাবে করে? তো রেফ্রিজারেটরের যে পার্টস থাকে, ফার্স্ট পার্ট হচ্ছে কম্প্রেসার, এটা হচ্ছে কম্প্রেসার। এটাকে কম্প্রেস করার পর আমি ছবিটা এঁকে নিচ্ছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে কাজ করে। কম্প্রেসারের পর আসছে কন্ডেন্সার, নেক্সট হচ্ছে এক্সপান্ডার, থার্ড হচ্ছে এভাপোরেটর, নেক্সট হচ্ছে এগেন ইট ব্যাক টু দি কম্প্রেসার। দেখো ফার্স্ট কী হয়, যে ওয়ার্কিং ফ্লুইডটা যেটা আছে যায় ওটা কম্প্রেসারে যায়, কম্প্রেসারে এটা কী হয় কম্প্রেস করে, কম্প্রেস করার পর ওর প্রেশার টেম্পারেচার দুটোই ইনক্রিজ হয়। প্রেশার টেম্পারেচার ইনক্রিজ হওয়ার পর ওই সেম প্রেশার টেম্পারেচারের কন্ডেন্সার ইন করে, কন্ডেন্সার ইন করার পর কন্ডেন্সার কী হয় প্রেশারটা একই রেখে সারাউন্ডিংয়ের সঙ্গে কিছুটা হিট এক্সচেঞ্জ করে দেয়, কারণ সারাউন্ডিংকে হিট দিয়ে দেয়। হিট দেওয়ার পর এটা সারাউন্ডিংকে হিট দিল, হিট দেওয়ার পর ওই সেম লিকুইডটা
হাই প্রেশার লিকুইডটা টেম্পারেচারটা এটা মানে লিকুইড স্টেটে পৌঁছে যায়, এটা জাস্ট ফেজটা চেঞ্জ করে দেয়, চেঞ্জ করার পর ওই লিকুইডটা এটা চলে আসে এক্সপান্ডারে। এক্সপান্ডার কিছু না, এটা একটা কী বলে থ্রটলিং ডিভাইস বলতে কি মানে সাডেনলি এই পাইপের ডায়ামিটারটা এখানে ছোটো ছিল, ছোটো থাকতে থাকতে এখানে কি বড় হয়ে যায়। যখন দেখবে যে কোনো জিনিস আমরা যখন ওর প্রেশারটা সাডেনলি যখন ফল করে তখন টেম্পারেচারটাও ফল্ট হয়, প্রেশারটা যখন সাডেনলি ফল্ট করে তখন টেম্পারেচারটাও ফল্ট করে। তো ওই যখনই টেম্পারেচার ফল্ট করছে ওটা এভাপোরেটর চলে আসে। এবার এভাপোরেটর এটা অ্যাকচুয়ালি একটা রেফ্রিজারেটর। এর ভেতরে যে সব জিনিসগুলো রাখা আছে, ধরো আমরা মিট ফ্রুট এইসব রাখি, ঠিক আছে, তো ওই সব থেকে কী করে ও হিট নিয়ে নেয়, ও নিজে হিট নিয়ে ওয়ার্কিং ফ্লুইড নিজে গরম হয়ে যায় আর বডিটাকে ঠান্ডা রেখে দেয়। ঠান্ডা রাখার পর তাহলে কি হচ্ছে, আমার বডিটা ঠান্ডা থাকলো, তো সেম অ্যামাউন্ট অফ হিট ওই বডি মানে ওই এ থেকে নিয়ে নিল, ধরো কিউম্যান অ্যামাউন্ট অফ হিট নিল, ঠিক আছে। তো কিউম্যান অ্যামাউন্ট অফ হিট এ নিয়ে নিল, নেওয়ার পর এর যে প্রেশার টেম্পারেচার আছে, এই টেম্পারেচার আছে ও বেড়ে যাওয়ার পরে ওই লিকুইডটা আবার গ্যাসে কনভার্ট হয়ে গেল, ওই গ্যাসটা আবার চলে আসে ওই রেফ্রিজারেন্টটা, ওই রেফ্রিজারেন্ট আবার কম্প্রেসারে চলে আসে, এগেন এটা কম্প্রেস হওয়ার পরে প্রেশার টেম্পারেচার এগেন ইনক্রিজ হয়, নেক্সট কন্ডেন্সারে যায়, কন্ডেন্সারে গিয়ে টেম্পারেচারটা চেঞ্জ করে, মানে হালকা হিট ট্রান্সফার করে, হিট ট্রান্সফার করার পর এটা আবার এতে চলে আসে লিকুইড ফর্মে আসার পর এটা এক্সপান্ডার দিয়ে যখনই আবার এক্সপান্ডারের মধ্যে আসে, এক্সপান্ডার দিয়ে যখন এটা আবার এভাপোরেটর যায় তখন হচ্ছে এর হচ্ছে টেম্পারেচারটা সাডেনলি আবার ফল্ট করে যখন এক্সপান্ডারে পাস করে। এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ মানে এইভাবে এটা কাজ করে, এটা দেখতে গেলে আমরা যে বডি স্প্রেটা ইউজ করি, যে কোনো দেখবে বডি স্প্রে, ওর ভেতরে কী হয়, লিকুইডটা আমরা আন্ডার প্রেশারে কম্প্রেস করা আছে। এবার ওটা যখনই আমরা স্প্রে করার সঙ্গে সঙ্গে আমার লিকুইডটা যখন আমাদের এই বডিতে টাচ হয় তখন আমাদের ঠান্ডা লাগে, তো এই কারণে ওটা হচ্ছে হয় ঠান্ডা লাগে, ঠিক আছে, আর কোনো রিজন নেই। এবার রেফ্রিজারেটর কী হচ্ছে, তাহলে এখানে দেখো, এখানে আমরা হচ্ছে কী করি, এখানে হচ্ছে কম্প্রেসার হচ্ছে ওয়ার্ক নিচ্ছে WC, ঠিক আছে, এক্সপান্ডার কী করছে, এক্সপান্ড করছে, ওয়ার্ক হচ্ছে রিলিজ করছে, ঠিক আছে, আর হচ্ছে এভাপোরেটর থেকে আমরা হিট নিচ্ছি আর কন্ডেন্সার হিট রিজেক্ট করছি, ঠিক আছে। তো এবারে হচ্ছে এই যে রেফ্রিজারেটর এর মেজার করা হয় সিওপি বলতে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের ফর্মুলা হচ্ছে ডিজায়ার্ড এফেক্ট ডিভাইড বাই ওয়ার্ক ইনপুট। তো ডিজায়ার্ড এফেক্ট কি আছে, ডিজায়ার্ড এফেক্ট এখানে হচ্ছে কি, বডিটা হচ্ছে তোমার হিট হচ্ছে করেছে, অ্যাবজর্ব করেছে, সেই হিট অ্যাবজর্বের অ্যামাউন্ট কত Q1, আর ওয়ার্ক ইনপুট কি আছে, ওয়ার্ক ইনপুট এখানে টোটাল ওয়ার্ক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে WE, এগেন লিখতে পারি WE মাইনাস WC, যেহেতু এটা কমপ্লিট সাইকেলে হয়েছে তো আমি লিখতে পারি এটা WE মাইনাস WC ইজ ইকাল টু Q1 মাইনাস Q2, ঠিক আছে, এখানে সরি Q2 মাইনাস Q1 হবে, কারণ Q2 হায়ার Q1 লোয়ার, সো এখানে হবে Q2 মাইনাস Q1, সো এখানে লেখা যায় সো Q1 বাই Q2 মাইনাস Q1। এবার পরীক্ষা দেখবে কখনো কনফিউজ হয়ে যাবে যে কোনটা Q1 ধরবো কোনটা Q2 ধরবো। সবসময় যখন অঙ্ক থাকবে পরীক্ষা দেখবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবে, তো এখানে থাকবে ওপরে সবসময় দেখবে Q লোয়ার থাকে, ওপরে টেম্পারেচার মনে হবে Q লোয়ার বাই Q হায়ার মাইনাস Q লোয়ার। এই লোয়ার টেম্পারেচারটা হচ্ছে এভাপোরেটরের ভেতরের টেম্পারেচারটা, যেটা হচ্ছে রেফ্রিজারেন্ট মানে এর টেম্পারেচার ফ্রিজের ভেতরে, আর হচ্ছে হায়ার টেম্পারেচারটা হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচার, ঠিক আছে, এটা এইভাবে করে এটা গেল। আচ্ছা, নেক্সট আমি এরপর আসছি হিট পাম্প কিছু না, হিট পাম্প হচ্ছে এর ঠিক এই রেফ্রিজারেটরের ঠিক উল্টো, হিট পাম্প রেফ্রিজারেটরের একদম উল্টো কাজ করে। হিট পাম্প রেফ্রিজারেটর একদম উল্টো কাজ করে। হিট পাম্প কীভাবে কাজ করে, রেফ্রিজারেটর কী করে, বডিটাকে হচ্ছে ঠান্ডা রাখে, আর হিট পাম্প হচ্ছে বডিটাকে গরম রাখে। হিট পাম্প তো রেফ্রিজারেটর যদি উল্টো হয় তাহলে হিট পাম্পের সিওপি কী হবে, হিট পাম্পের সিওপি হবে ডিজায়ার্ড এফেক্ট ডিভাইড বাই ওয়ার্ক ইনপুট। তো ডিজায়ার এফেক্ট এখানে কী হবে, ডিজায়ার এফেক্ট এখানে হবে যে হিট পাম্প বডি গরম রাখে, তাহলে ওপরের টেম্পারেচার হবে মনে রাখবে যে Q হায়ার ডিভাইড বাই Q হায়ার মাইনাস Q লোয়ার। আচ্ছা, সিওপি অফ এটা হচ্ছে হিট পাম্প HP, আর সিওপি অফ রেফ্রিজারেটর কী ছিল, সরি সিওপি অফ রেফ্রিজারেটর ছিল Q লোয়ার বাই Q হায়ার
মাইনাস কিউ লোয়ার। দেখো এই রেফ্রিজারেটার সঙ্গে আমি যদি 1 যোগ করি তো কিউ লোয়ার বাই কিউ হায়ার মাইনাস কিউ লোয়ার প্লাস 1, এটা এলসিএম দেখো কী আসবে, কিউ হায়ার মাইনাস কিউ লোয়ার। এখানে কী হবে দেখো, ওপরে চলে আসবে যে কিউ লোয়ার যেটা ছিল প্লাস কিউ হায়ার মাইনাস কিউ লোয়ার। তো উপরে এসে যাচ্ছে দেখো কিউ হায়ার বাই কিউ হায়ার মাইনাস কিউ লোয়ার, দ্যাট ইজ ইজিক্যাল টু সিওপি অফ হিট পাম্প। ঠিক আছে, এটাও কখনো কখনো পরীক্ষায় জিজ্ঞাসা করে যে, তাহলে দেখতে পেলাম পরিষ্কার যে সিওপি অফ হিট পাম্প ইজ ইকাল টু সিওপি অফ রেফ্রিজারেটর প্লাস 1। এটাও পরীক্ষায় কোনো কখনো শর্ট কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা এরপর এটা গেল। ঠিক আছে, এটাই তোমাদের ডিপ্লোমা সিলেবাসে এটুকুই আছে। ঠিক আছে, এর বাইরে নেই। এর বাইরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে, আমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখো সলভ করছি একদম ইজি। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। আরেকটা জাস্ট এন্ট্রপিটা তোমাদের সিলেবাসে টাচ করছে। এন্ট্রপিটা কি? এন্ট্রপি হচ্ছে সেকেন্ড লয়েরই হচ্ছে একটা বলতে পারো রেজাল্ট, সেকেন্ড লয়ের রেজাল্ট। এন্ট্রপিটা এখানে কি কি ইয়ে করে কাজ করে দেখো, আমি দেখে বুঝিয়ে দিচ্ছি। এন্ট্রপি কিছু নয়। এন্ট্রপি ধরো একটা সিস্টেম আছে, সিস্টেমটা যখন বাইরে থেকে হিট নেয়, হিট নিচ্ছে বা এই যদি হিট ছাড়ে, ধরো হিট ছাড়ছে, ঠিক আছে, তখন কি হয়, যখন হিট নিচ্ছে তো এর মধ্যে একটা মলিকুলার ডিসঅর্ডারনেস আসছে। মলিকুলার ডিসঅর্ডারনেস মানে ধরো একটা বিকার আছে, এর মধ্যে কোনো লিকুইড আছে, যখনই এই লিকুইডকে আমরা বার্নার দিয়ে গরম করছি, তখন এই লিকুইডকে যখন আমরা বার্নার দিয়ে গরম করছি, তখন কি হচ্ছে, বার্নার দিয়ে যখন এই লিকুইডটা গরম করছি তখন লিকুইডের আগে লোয়ার পার্টটা গরম হচ্ছে, তো কিছুক্ষণ পর দেখা যাবে যে লিকুইডের মধ্যে পুরো লিকুইডের পার্টটাই পুরো গরম হয়ে গেছে। তো এটা কীভাবে হয়, তার মানে এই লিকুইডের যে নিচের লেয়ারগুলো আছে এই একটা সার্টেন এনার্জি লেভেলে আছে। ঠিক আছে, যখনই গরম মানে এই এনার্জি, যখনই বাইরে থেকে এনার্জি নিচ্ছে, তখন কি হচ্ছে, এই এনার্জিটা পাশেরটার সঙ্গে ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা কলিশন হচ্ছে, এটাকে বলে ইন্টারমলিকুলার কলিশন। তো কলিশনের সময় একে ট্রান্সফার করলো, তারপর একে এইভাবে কী হচ্ছে, এনার্জিটা ধীরে ধীরে ছড়িয়ে যায়, ধীরে ধীরে এই পুরো টেম্পারেচারটা মানে এর কী হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করে। তো এর মধ্যে যেই মলিকুলার ডিসঅর্ডারনেস আসছে, সেটাই হচ্ছে মেজারমেন্টই হচ্ছে এন্ট্রপি। তো এন্ট্রপি কি? এন্ট্রপি তার কী হচ্ছে, সিস্টেমের মলিকুলার ডিসঅর্ডারনেস মেজার করে। এন্ট্রপির ইকুয়েশন হচ্ছে ডিএস ইজিক্যাল টু ডিকিউ বাই টি। এর একটা যে আছে যে এই এন্ট্রপি যেটা আছে, তো এটাকে কি হয় যে কখনো কখনো যে এন্ট্রপি কী আছে, এস যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট এন্ট্রপি, সো এস যদি কনস্ট্যান্ট হয় এন্ট্রপি, তাহলে ডিএস হচ্ছে কী হবে, জিরো। ডিএস জিরো, এই ডিএস যখন জিরো হয়, এই প্রসেসকে আমরা বলি রিভার্সেবল অ্যাডায়াবেটিক প্রসেস। রিভার্সেবল অ্যাডায়াবেটিক প্রসেস। তো একটা সিস্টেমের এন্ট্রপি মানে সিস্টেমের এন্ট্রপি হচ্ছে যখন রিভার্সেবল অ্যাডায়াবেটিক হয়, তখনই হচ্ছে ওর হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট, চেঞ্জ অফ এন্ট্রপি হয়ে যাবে জিরো। ওকে, আচ্ছা, তাহলে যে কোনো সিস্টেমের এন্ট্রপি ডিএস গ্রেটার দেন ইকুয়াল জিরো কখনোই, মানে এটা সবসময়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কখনো হয় ডিএস লেস দেন জিরো, তখন সেই সিস্টেমটা হয়ে যাবে ইরিভার্সেবল অ্যান্ড ইম্পসিবল। সেই সিস্টেমটা হয়ে যাবে ইরিভার্সেবল অ্যান্ড ইম্পসিবল। মনে রাখবে আমাদের যে নেচারে, প্রকৃতিতে যত প্রসেস হয় সবই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম, যত স্পন্টিনিয়াস প্রসেস হয় সবই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এবার তাহলে আমরা যদি বলি সব ইরিভার্সিবল প্রসেস আছে, তো ইরিভার্সিবল প্রসেস আমরা এন্ট্রপি কী করে মেজার করবো, এগুলো হায়ার ক্লাসে পড়বে। যেমন ইরিভার্সিবল এন্ট্রপিকে, ইরিভার্সিবল প্রসেসকে আগে রিভার্সিবলে কনভার্ট করতে হয়, তারপরে ওর এন্ট্রপি আমরা মেজার করবো। ঠিক আছে, চলো আজকে আমি এর সেকেন্ড লোয়ের ছোটোখাটো কিছু নিউমেরিক্যাল যেগুলো আছে তোমার ডিপ্লোমা লেভেলের আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট দেখো কোশ্চেনটা আমি লিখে নিই। কি বলেছে, এ সাইক্লিক হিট ইঞ্জিন, a cyclic heat engine
operates between a source temperature of 800 degree centigrade and sink temperature of 30 degrees centigrade. What is the question কি বলেছে? What is the least rate of heat rejection? What is the least rate of heat rejection per kilowatt net work output? দেখো কোশ্চেনটাকে ভালো করে পড়ে নাও যে কি বলেছে। দেখো, এই সাইক্লিক হিট ইঞ্জিন অপারেটস বিটুইন এ সোর্স টেম্পারেচার অফ 800 degree centigrade and a sink temperature of 30 degree centigrade. What is the least rate of heat rejection per kilowatt net work output? তো এখানে নেট ওয়ার্ক আউটপুট। তো এখানে দেখো ফার্স্টে গিভেন ডেটাগুলো কী কী দিয়েছে, সলিউশন গিভেন ডেটা দিয়ে দিয়েছে। ফার্স্ট দেখো T1 দিয়েছে। দেখো এখানে যে ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমি কেলভিনে কনভার্ট করে নিতে হবে, তাহলে 800 প্লাস 273 কেলভিন। ঠিক আছে, 800 প্লাস 273 এগুলো কেলভিনে কনভার্ট করে নিতে হবে। সো 800 প্লাস 273 এটা কেলভিন। আচ্ছা, T2 হয়ে যাবে, তো ওটা হচ্ছে 30 প্লাস 273, তাহলে এটা হয়ে যাবে 303 কেলভিন। এটা এসে যাবে 3710 কেলভিন। ওকে, এটা গেল। তাহলে আমি আগে এর এফিসিয়েন্সিটা বের করে নিই। এফিসিয়েন্সি ফর্মুলা কী আছে? 1 মাইনাস ফর্মুলা ছিল Q2/Q1, এটাকে লেখা যায় 1 মাইনাস T2/T1। সো T2 কী ছিল? 1 মাইনাস T2-র ভ্যালু আছে দেখো 303/T1 এর ভ্যালু হচ্ছে 1073। এটা যদি ক্যালকুলেট করো এটার এফিসিয়েন্সি আসবে 0.718। এটা দিয়েছে, কিন্তু তোমাকে এফিসিয়েন্সি বের করতে দেয়নি, বের করতে দিয়েছে যে পার কিলোওয়াট ওয়ার্ক আউটপুটে আমার হিট রিজেকশন কত। এটা গেল। তো আমরা জানি দেখো যে এফিসিয়েন্সির কী ছিল, W net/Q1 মানে হচ্ছে ওয়ার্ক আউটপুট ডিভাইড বাই হিট ইনপুট। তো ওয়ার্ক আউটপুট যেটা হচ্ছে কি, এটা বলেছে পার কিলোওয়াট, তাহলে Q1টা লিখতে পারি। অতএব Q1 ইজ ইকাল টু W net/efficiency। সো W net কত আছে এখানে দেখো, W net বলছে পার কিলোওয়াট, তার মানে 1 কিলোওয়াট, আর এফিসিয়েন্সি 0.718। তো এটা যদি ক্যালকুলেট করি এটা আসবে, এটা ক্যালকুলেট 1.392 কিলোওয়াট। এটা আসলো Q1টা কী ছিল দেখো, আমি যদি ছবিটা আঁকি কী আসছে, ছবিটা যদি আঁকি, ছবিটা এইভাবেই হচ্ছে যে সোর্স টেম্পারেচার, এটা সোর্স যার টেম্পারেচার ছিল T1 যেটা আছে 1073 ডিগ্রি, 73 কেলভিন, ডিগ্রি না। এখান থেকে Q1 হিট নিয়েছে, Q1 হিট নিয়ে ইঞ্জিন ওয়ার্ক করেছে, এরপর Q2-তে রিজেক্ট করেছে। তো ইঞ্জিন W net আমাকে দেওয়া আছে যে 1 কিলোওয়াট। এখানে আমাকে বলেছে সোর্স হচ্ছে T2 হচ্ছে 303 কেলভিন। এবার এই Q2-র ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে। দেখো আমি Q1 পেয়ে গেলাম, তো আমি লিখতে পারি W net ইজ ইকাল টু Q1 মাইনাস Q2। অতএব Q2 ইজ ইকাল টু Q1 মাইনাস W net। সো Q1 এর ভ্যালু কত বেরিয়েছে? 1.392 মাইনাস W net ভ্যালু হচ্ছে 1, সো এটা আসবে 0.392 কিলোওয়াট, 0.392 কিলোওয়াট এটা আসছে। ঠিক আছে, দেখো এটা এইভাবে একদম খুবই সিম্পল, এইভাবে এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু ডিফিকাল্ট প্রবলেম দেখো কীভাবে আসছে। ডিফিকাল্ট প্রবলেম ওখানে কিছুই থাকে না, জাস্ট এটা ভালো করে পড়ে নিয়ে এটা ডায়াগ্রামটা ড্র করবে যে কী বলছে, তোমাকে কোনটা বের করতে দেওয়া আছে। দেখো কখনো কী করতে দেয় যে সিরিজে হিট ইঞ্জিন করতে দেয়। আমি দেখো অঙ্কগুলো দেখে দিচ্ছি কীভাবে হয়। সাপোজ ধরো যে একটা সোর্সের টেম্পারেচার দেওয়া আছে, যে এই সোর্সের টেম্পারেচার ধরো T1 একটা বলে দিয়েছে, সাপোজ কেলভিন সামথিং। এখান থেকে Q1 হিট নিয়েছে,
হিট নেওয়ার পর একটা হিট ইঞ্জিন ওয়ার্ক করেছে, ডাব্লিউ নেট দিয়েছে, ডাব্লিউ নেট দেওয়ার পর ওর যে হিটটা আউট হয়েছে ওই হিটটা কী করছে আরেকটা হিট ইঞ্জিনের ইনপুট হিসাবে ইউজ করেছে। যে কিউটিটা হয়েছে ওটা একটা ইনপুট হিসাবে ইউজ করছে, ইউজ করে এরও ডাব্লিউ নেট প্রডিউস করেছে। তো ডাব্লিউ নেট করে Q3 দিয়ে Q3 এই যে রিজেক্ট করেছে এটা সিঙ্কে গেছে, এটা সিঙ্কে T3 কখনো বলবে যে Q3 ভ্যালু মেজার করো, দেখবে যখন এরকম দিয়ে দেবে হয় কোনো না কোনো রিলেশন দিয়ে দেবে যে এর দুটো যে ওয়ার্ক আউটপুট হয় এটা সেম দিয়ে দিবে যে ডাব্লিউ নেট ইজিক্যাল টু সেম, কখনো নাহলে কখনো কখনো দেখবে এর এফিসিয়েন্সি ইজিক্যাল টু সেম দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো ইজিলি সলভ হয়ে যাবে, করে দেখবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আমি নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার আমি আলোচনা করবো।